সরকারি আইনউদ্দিন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য নির্ধারিত একটি কোর্স রক্তে আমার অনাদি অস্থি। কবিতাটি লিখেছেন দিলওয়ার। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি আইনউদ্দিন কলেজ, মধুখালী, ফরিদপুর কর্মরত আছি। এই মুহূর্তে আমি তোমাদের সামনে রক্তে আমার অনাদি অস্থি দিলওয়ারের একটি কবিতা, অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, এই কবিতাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ যে রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি লিখেছেন দিলওয়ার। এখানে আমি একটি শব্দ লিখেছি, গণমানুষের কবি দিলওয়ার। মনে রাখবে তোমরা, কবি দিলওয়ারকে গণমানুষের কবি বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আমরা এখন কবিতাটির কবি পরিচিতি অংশে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি কবি দিলওয়ার 1937 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন ভার্থখোলা নামক গ্রামে। এবং একই সাথে নিচে দেখো লিখেছি যে কবি দিলওয়ার 2013 খ্রিস্টাব্দের 10 অক্টোবর মৃত্যুবরণ করেন। আমরা তার জন্ম মৃত্যু নিয়ে জানবো, কারণ তিনি কোন সময় লেখালেখি করেছেন সেই যুগটা আমাদের বুঝতে হবে। কবি দিলওয়ারের পুরো নাম দিলওয়ার খান। তবে কবি জীবনের শুরুতেই তিনি সাধারণ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেই খান পদবিটি বর্জন করেছিলেন। আমি পূর্বে যে কথাটি বলেছিলাম সেটি এখানেও আছে। সাধারণ মেয়ে অর্থাৎ সাধারণ মানুষের কাছে তিনি গণমানুষের কবি বলে সমধিক পরিচিত। পেশা জীবনে তিনি শুরুতে শিক্ষকতা করলেও পরবর্তী দুটি বিখ্যাত পত্রিকা দৈনিক সংবাদ এবং দৈনিক গণকণ্ঠে কাজ করেছিলেন, কিন্তু পেশাগত শারীরিক অসুস্থতার কারণে তিনি এই পেশা পরিত্যাগ করেন এবং সার্বক্ষণিক কবিতা লেখা বা লেখক বা ছড়া রচনা এসবে মনোনিবেশ করেছিলেন। তার কবিতার মূল তথ্যটা কি? তার কবিতার মূল সুর হচ্ছে দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা। গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষায় ব্যক্ত হয়েছে তার কবিতাগুলোতে। প্রথম যে কাব্যটি তার প্রকাশিত হয় সেটি জিজ্ঞাসা নামে। তার আরও কতগুলো কাব্যগ্রন্থের নাম তোমরা জেনে নাও। ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, সন্নিষ্ট সনেট, রক্তে আমার অনাদি অস্থি যেটি তোমাদের পাঠ্য, সপৃথিবী, রইবে সজীব, দুই মেরু দুই ডানা, অনতীত পঙ্ক্তিমালা। তবে তার এতগুলো লেখার মধ্যেও তার একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে, এটি তোমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ জন্ম না নিলে, এরকম একটি কথা। রক্তে আমার অনাদি অস্থি কবিতাটির এখন শব্দার্থ ও টিকা অংশে আমরা প্রবেশ করব। দেখো কতগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ যেটি তোমাদের বইতে রয়েছে। হেম বা সুবর্ণ বা সোনা, পলিতে গলিতে হেম মানে গলিত সোনা, যখন গলিত সোনা মেশানো পলিমাটি, পলিতে গলিতে হেম, গলিত সোনা মেশানো পলিমাটি। কবি এখানে বাংলা পলিমাটিকে সোনার সাথে তুলনা করেছেন। তোমরা জানো যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং নদীমাতৃক দেশ। নদীর পলি এসে আমাদের জমিকে উর্বর করে দেয় এবং প্রচুর ফসল তৈরি হয়, এজন্য উর্বরা সেই জমিকেই কবি সোনার সাথে তুলনা করেছেন। গণমানব মানে প্রান্তিক জনগণ, গণমানবের তুলি, শিল্পী জনতার তুলি। কবি এখানে গণমানবের শিল্পী বলতে নিজের পরিচয় জ্ঞাপন করেছেন, অর্থাৎ তিনি তুলি হয়ে শিল্পী জনতার বক্তব্য উপস্থাপন করেছেন, এ কারণে তিনি গণমানুষের কবি। মারণবেলা মানে হননকাল বা বিনাশকাল। ঘূর্ণি মানে ঘূর্ণমান জলরাশি। তবে কবিতায় আসলে জলরাশির যে আবর্তন সেটিকে বোঝানো হয়েছে। প্রাণের জাহাজ, এখানে জনতা ও জনসম্পদ বোঝাতে প্রাণের জাহাজ কথাটা ব্যবহৃত হয়েছে। নরদানব, বিদেশি নরপিশাচ যারা বাংলাদেশকে আক্রমণ করেছিল তাদেরকে প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। অশেষ নদী ও ঢেউ, আবহমান ছুটে চলা নদী ও ঢেউয়ের সাথে সাধারণ মানুষের গণজাগরণের তুলনা করা হয়েছে। রক্তে আমার অনাদি অস্থি, এটি কীভাবে ব্যবহার করেছেন কবি সেটি শব্দার্থ টিকা অংশে ব্যাখ্যা করা রয়েছে। জাতিসত্তার শোণিত এবং অস্থি যে কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন, এখানে সে কথা আলংকারিক ভাষায় ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ জাতিসত্তার যে শোণিত এবং অস্থি, এটি যে আমাদের অস্তিত্বের সাথে সর্বদা মিলেমিশে একাকার, সেটিকে আলংকারিক অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা কবিতাটির শব্দার্থ ও টিকা অংশ থেকে স্পষ্ট ধারণা পেলাম। এবার আমরা চলে যাচ্ছি কবিতাটির পাঠ পরিচিতি অংশ। মনে রাখবে কবিতাটি রক্তে আমার অনাদি অস্থি কাব্যগ্রন্থের একটি নাম কবিতা, অর্থাৎ এই নামে এই কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে। এটি 1981 খ্রিস্টাব্দে সিলেট থেকে প্রকাশিত হয়। কবিতাটি কবির চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটা তোমরা মনে রাখবে, উৎসর্গ করা হয়েছে কবির চৌধুরীকে। কবি দিলওয়ার জানতেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষের সাথে নদীর একটা বিস্তর সম্পর্ক রয়েছে, এজন্য সাগর দুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন কবিতায়। সাথে সাথে তিনি গণমানুষের শিল্পী হিসেবে নিজের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। মনে রাখবে, প্রবাহমান নদীর বাঁকে বাঁকে রয়েছে মৃত্যুর ফাঁদ, তবুও মানুষ কিন্তু নদীর কাছে যায়।
নদীর কাছ থেকে সকল কিছু নিয়ে বাংলার যে পলিমাটি সমৃদ্ধ স্বর্ণভূমি সেটাতে ফসল উৎপন্ন করে। এখানে আরও বিস্তারিত কথা রয়েছে, তোমরা বই দেখে স্পষ্ট ধারণা নেবে। আমরা এই কবিতাটির ছন্দ নিয়ে একটু কথা বলি। কবিতাটি 6 মাত্রার মাত্রা বৃত্ত ছন্দে রচিত, যেখানে পূর্ণ পর্বে রয়েছে 6+6 মাত্রা আর অপূর্ণ পর্বে রয়েছে 2 মাত্রা। এখন আমরা সরাসরি কবিতায় প্রবেশ করি। রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি অত্যন্ত সংক্ষিপ্ত একটি কবিতা, তবে কবিতাটির প্রত্যেকটি শব্দের মধ্যে রয়েছে প্রাণের স্পন্দন, রয়েছে গণমানুষের জাগরণের জয়গান। আমরা এখন কবিতায় প্রবেশ করি, তাহলে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হবে। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের, পলিতে গলিত হেম। এখানে মনে রাখবে, কবি পদ্মার কাছে চেয়েছেন যৌবন আর যমুনার কাছে চেয়েছেন প্রেম। কেন কবি যৌবন এবং প্রেম একসাথে চেয়েছেন? পূর্বে একজন কবিও কিন্তু বাংলা সাহিত্যে এরূপ কথা বলে গিয়েছেন। কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছিলেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। অর্থাৎ তিনি এক হাতে বাঁশের বাঁশরি অর্থাৎ প্রেমের জয়গান, আর এক হাতে বিদ্রোহের বিপ্লবের বাণী শুনিয়েছেন। আমাদের এই কবি দিলওয়ারও অনেকটা ওরকম করেই বললেন, কিন্তু নতুন আঙ্গিকে। তিনি নদী পদ্মা তার কাছে যৌবন চেয়েছেন। তোমরা জানো পদ্মা খরস্রোতা নদী, দুপার ভেঙে যায় এই কারণে পদ্মার কাছে যৌবনের যে গতিবেগ সেটি চেয়েছেন। আর তোমরা জানো যমুনার পানি কালো, যমুনার পানি তুলনামূলক শান্ত, তো শান্ত সেই প্রেমের বাণী চেয়েছেন যমুনার কাছ থেকে। সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। তিনি সুরমার কাছে কাজল বুকের পলিতে গলিত হেম। এখানে সুরমার একক নদী থাকে না, সারা বাংলার সকল নদী যেভাবে বাংলাকে উর্বর ভূমি করে দেয় সেটারই বর্ণনা করা হচ্ছে। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী। দেখো অনেকগুলো নদীর নাম এখানে বলা হচ্ছে। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। আমি একটু আগেই তোমাদের বলেছি, কবি গণমানবের তুলি বলতে নিজেকেই বলছেন, অর্থাৎ তিনি তুলি, যে তুলিতে গণমানবের যে আশা আকাঙ্ক্ষার বাণী সেটি প্রকাশ করা হচ্ছে। নদীগুলো অসংখ্য নদী, এখানে অসংখ্য মানুষ হয়ে তুলির আকারে একত্র হচ্ছে। কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। একটু আগেই বলেছি মারণ বেলা মানে বিনাশকাল। এই বিনাশকালের মধ্যেই কি মানুষের জীবনের শেষ? না, নদীর বাঁকে বাঁকে যেমন খরস্রোতা থাকে, নদীর বাঁকে বাঁকে জীবনের মৃত্যুর ফাঁদ থাকে, সেই মৃত্যুর ফাঁদের মধ্যে দিয়েই নতুন জীবনের জয়গান গাওয়া হয়। কবি সেই বিচিত্র রঙের সাথে নদীর বাঁকে বাঁকের ভয়ঙ্কর বিনাশকালের তুলনা করে নতুন মোড় আনয়নের আহ্বান করেছেন। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, ভয়ালো ঘূর্ণিশে আমার ক্রোধ উপমা যে তার নাই। কবি এখানে কেন বঙ্গোপসাগরের কাছে তার প্রাণ স্বপ্নকে রাখলেন? কারণ তুমি মনে রাখবে, বঙ্গোপসাগর থেকেই কিন্তু বাংলার অধিকাংশ নদীর উৎপত্তি। সুতরাং বঙ্গোপসাগর যদি কবির প্রাণ থাকে, সেই প্রাণ সারা বাংলায় ছড়িয়ে যাবে। এবং নদী ছোট ছোট নদী, এখানে অসংখ্য মানুষের সাথে তুলনা করা হয়েছে। সুতরাং বঙ্গোপসাগর যদি কবির তুলি হয়, সেই গণমানবের তুলি, যে তুলি দিয়ে অঙ্কন করতে হবে বাংলার মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, সেটি যেন প্রাণ স্বপ্ন হয়ে নদীর মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে পড়বে। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বুঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। এই যে গণমানবের বুকে এবং নরদানবের মুখে, নরদানব বলতে একটু আগে বলেছি বিদেশি নরপিশাচ যারা বাংলা আক্রমণ করেছিল, তাদেরকে যেভাবে প্রাণের জাহাজ হয়ে এই অঞ্চলের মানুষ আক্রমণ করে বিতাড়িত করেছিল, কবি সেই ক্রোধ জলে সমস্ত বাংলার মানুষকে স্বজন রূপে কল্পনা করে গণমানবের বুকে নিজেকে বিলিয়ে দিয়েছেন। পদ্মা সুরমা মেঘনা অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। কবি এখানে বলছেন যে তার রক্তে যে অনাদি অস্থি, অর্থাৎ হাজার বছরের যে অস্তিত্ব, বাংলার যে অস্তিত্ব তার রক্তের মধ্যে মিশে আছে, সেটি এই বাংলার মানুষই বুঝতে পারবে। কোনো বিদেশি এসে তার সেই আশা আকাঙ্ক্ষার কথা, তার সেই আগমনের কথা, তার সেই প্রাণের কথা বুঝতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটি পাঠ শেষ করলাম। সেই কবিতাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবি একদিকে পদ্মার কাছে চেয়েছেন যৌবন এবং পরবর্তীতে যমুনার কাছে চেয়েছেন প্রেম। সুরমার কাজল বুকের যে পলিতে গলিত হেম, সেটা যেন সমগ্র বাংলার কৃষি নির্ভর উর্বর ভূমির কথাই স্মরণ করছে।
কবি অনেকগুলো নদীর কথা বলে তার মাঝে নিজের গণমানবের তুলির কথা বললেন, অর্থাৎ কবি নিজেকে তুলির সাথে তুলনা করলে গণমানবের আকাশ আকাঙ্ক্ষার প্রতিকরূপে নিজেকে কল্পনা করলেন। বিচিত্র রঙের মধ্যে যে নদীর বাঁকে বাঁকে যে মরণ ফাঁদ, তার মধ্যে বিচিত্র রঙের আহ্বান কবি জানালেন। কবি বললেন যে প্রাণ স্বপ্নকে তিনি বঙ্গোপসাগরেই দিয়েছেন, যেন তা সারা বাংলায় ছড়িয়ে পড়ে। গণমানবের বুকের তিনি যে তার সকল স্বজনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। কবি নিজেকে নরদানবের মুখে সঁপে দিয়ে সেখান থেকে বাংলার মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। কবি বলেছেন তার যে স্বপ্ন, তার যে অস্তিত্বের কল্পনা, তার যে প্রবল ইচ্ছা শক্তি, কল্পনা শক্তি, তার সবই এদেশের সাথে সম্পর্কিত, বিদেশের কেউ সেটি বুঝতে পারবে। আশা করি কবিতাটির ভাববস্তু তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে। আমরা এই কবিতা থেকে গুটি কয়েক নমুনা প্রশ্নোত্তর তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এটি বারবার পাঠ করবে। আমি উত্তরটিও নিচে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। আমি প্রশ্নগুলো একবার উপস্থাপন করি, তোমরা নিজে থেকে বই খুঁজে সেটি উত্তর করার চেষ্টা করবে। কোন নদীটির নাম রক্তে আমার অনাদি অস্থি কবিতার উল্লেখ নেই? গঙ্গা, কর্ণফুলী, কপোতাক্ষ, মেঘনা। নিচের কোনটি ভিন্নার্থক? নিরবধি, অনবরত, অনুক্ষণ, নিস্তরঙ্গ। ঘূর্ণি বলতে কি বোঝানো হয়েছে? ঘূর্ণমান পৃথিবী, ঘূর্ণমান জলরাশি, ঘূর্ণমান রোগী, ঘূর্ণমান সমুদ্র। নিচের কোন শব্দটি ভিন্নার্থক? মারণ বেলা, মৃত্যু পূর্ববর্তী সময়, হননকাল, বিনাশকাল। সমাস নিষ্পন্ন প্রাণ স্বপ্ন শব্দটির সঠিক ব্যাসবাক্য হল প্রাণ যে স্বপ্ন, প্রাণের স্বপ্ন, প্রাণ রূপ স্বপ্ন, প্রাণ স্বপ্নের ন্যায়। রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্যছন্দ। দিলওয়ার রচিত রক্তে আমার অনাদি অস্থি কবিতাটির প্রকাশকাল কত? 1981, 1982, 1983। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কয়টি নদীর নাম উল্লেখ রয়েছে? 4টি, 5টি, 6টি, 7টি। দিলওয়ারের কবিতার মূল সুর হল মাটি ও মানুষের প্রতি আস্থা, দেশের প্রতি দায়বদ্ধতা, মুক্তিযুদ্ধের চেতনা। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3। কবির যমুনার কাছে প্রেম চাওয়ার কারণ হলো যমুনা নামের প্রিয়ার কাছে প্রেম চাওয়া, যমুনা নদীর উত্তাল তরঙ্গের আকর্ষণ অনুভব করা, যমুনার অপার সৌন্দর্যের মুগ্ধতাকে এই কবিতার ছন্দে প্রেম চাওয়ার সঙ্গে মিলিয়েছেন। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3। কবি নিজের জীবনের প্রকৃত স্বপ্নকে রেখেছেন বঙ্গোপসাগরে, জনজীবনের চিত্রাঙ্কনে, জীবন নদীর মোহনায়। 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3। আশা করি প্রশ্নগুলোর উত্তর খুঁজে তুমি বাড়িতে প্রস্তুতি নেবে। আমি কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা খেয়াল করো। কবি দিলওয়ার কাদের বুকে গণমানুষের তুলি এঁকেছেন এবং কেন? 2, কবি দিলওয়ার নিজেকে গণমানুষের তুলি বলেছেন কেন? 3, রক্তে আমার অনাদি অস্থি বলতে কবি কি বুঝিয়েছেন? 4, পলিতে গলিত হেম বলতে কবি কি বুঝিয়েছেন? 5, কবি দিলওয়ার পদ্মার যৌবন কামনা করেছেন কেন? 6, কবি দিলওয়ার ভয়াল ঘূর্ণিকে ক্রোধ বলেছেন কেন? 7, কবি দিলওয়ার তার স্বপ্নকে আমানত রেখেছেন কেন? 8, বিদেশি নরদানবের আগ্রাসন বাঙালিকে দমাতে পারে না কেন? 9, বিদেশে জানে না কেউ বলতে কবি কি বুঝিয়েছেন? 10, কবি নিজের অস্তিত্বে বহমান নদীকে ধারণ করেছেন কেন? 11, নদীর বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ বলতে কবি দিলওয়ার কি বুঝিয়েছেন? 12, গণমানুষের শিল্পী বলতে কবি কি বুঝিয়েছেন? 13, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে বলতে কবি কি বুঝিয়েছেন? 14, রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবির ক্রোধ কাদের বিরুদ্ধে এবং কেন? 15, কবি দিলওয়ার অস্তিত্বে কি ধারণ করেছেন? ব্যাখ্যা করো। 16, প্রাণের জাহাজ বলতে কবি কি বুঝিয়েছেন? 17, কবি দিলওয়ার নদীকে বন্দনা করেছেন কেন? 18, কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের দিলাম, তোমরা বাড়িতে এটি থেকে প্রস্তুতি নিবে, এটিকে তোমরা বাড়ির কাজ মনে করবে। কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন এবং কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন দিলাম, এটি তোমরা বাড়িতে প্রস্তুতি নিবে। তোমাদের সবার সর্বাঙ্গীন সাফল্য প্রত্যাশা করছি।